চলো তো আমরা আজকে ক্লাস শুরু করছি। তো আমাদের প্ল্যান্ট ফিজিওলজি থেকে আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে দেখো মেকানিজমস অফ সিড ডরমেন্সি অ্যান্ড জার্মিনেশন। ঠিক আছে, এই দুটো টপিক, একটা তোমরা দেখতে পাচ্ছ যে জার্মিনেশন আর একটা হচ্ছে তোমার সিড ডরমেন্সি। তো এই দুটো টপিক আমরা আলাদা আলাদা ভাবেই করেছি, তো এই দুটো জিনিসই আমরা করব আজকে। তো প্রথমে আমরা শুরু করব সিড জার্মিনেশন। ঠিক আছে, সিডের ব্যাপারটা আগে আমরা জানবো। ঠিক আছে, সিডের স্ট্রাকচার এবং কিভাবে সিডে জার্মিনেশন হয়। ঠিক আছে, সেই সঙ্গে আমরা এখান থেকে এমসিকিউ প্র্যাকটিস করব। দেন আমরা চলে যাব সি ডরমেন্সিতে। ঠিক আছে, ডরমেন্সির ব্যাপারগুলো আমরা জানবো, ডরমেন্সি কাকে বলে, কি মেকানিজমস কাজ করে, এবং অবভিয়াসলি সেখান থেকেও আমরা কোশ্চেন অ্যান্সার দেবো। তাহলে দুটো টপিক আমরা আজকে কভার করব। তো চলো শুরু করি। আজকে প্রথমে আমরা তাহলে ডিসকাস করব সিড জার্মিনেশনস। ঠিক আছে, তো প্রথমে তোমরা সবাই জানো যে এই সিড যে ব্যাপারটা, সিড কিভাবে ফরমেশন হয় একটা ফ্লাওয়ারের ক্ষেত্রে। যে তোমার যে ওভারি থাকে না, ওভারি, সেই ওভারির মধ্যে তোমরা জানো ওভিউল থাকে। তো আফটার ফার্টিলাইজেশন কি হয় না, ওই ওভিউলটাই সিডে কনভার্ট হয়ে যায়। তাই তো, ওই ওভিউলটাই সিডে কনভার্ট হয়ে যাচ্ছে। এবার কি হয় দেখো, আহ, তো এই জন্য আমরা সিডের ডেফিনেশনে বলছি দেখো কি, যে আফটার মেচিওর ovule that processes embryonic plant store material and protective coat, এবং seed is the reproductive structure characteristics of all phanerogams। ঠিক আছে, যত সপুষ্পক উদ্ভিদ রয়েছে তাদের ক্ষেত্রে সিডটা কিন্তু একটা রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার হিসাবে কাজ করে। কিভাবে ফরমেশন হয় তোমরা নিশ্চয়ই সবাই জানো, যেটা আমি বললাম, যেটা ফ্লাওয়ারের ক্ষেত্রে যে ওভারি থাকে। ঠিক আছে, মানে কার্পেলের যে ওভারি, কার্পেলের ক্ষেত্রে তোমরা জানো স্টাইল স্টিগমা ওভারি, সেই ওভারি মধ্যে যে ওভিউল থাকে সেটা আফটার ফার্টিলাইজেশন সিডে কনভার্ট হয়ে যায়। এবার এই সিডের স্ট্রাকচার যদি আমরা দেখি, ঠিক আছে, একটা বেসিক স্ট্রাকচার যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে, যে সিডের ক্ষেত্রে সবচেয়ে বাইরের দিকে যে লেয়ারটা থাকে যেটাকে আমরা সিড কোট বলি। তোমরা ছবিতে এখানে দেখতে পাচ্ছ সিড কোট, আউটার লেয়ার অফ দ্য সিড। তো এই জন্য বলছি যে আউটার কভারিং অফ সিড ইজ কল্ড দ্য সিড কোট, হুইচ ইজ প্রোটেক্টিভ কভারিং অ্যান্ড ইজ নন এজ দ্য টেস্টা। ঠিক আছে, এটাকে আমরা অনেক সময় টেস্টা আমরা বলে থাকি। এবারে সেখানে দেখো তোমার এই সিড কোডের ক্ষেত্রে দুটো পার্ট থাকে, একটা টেস্টা এবং একটা টেগমেন। টেস্টা যেটাকে বলা আছে দেখো, দ্য ইনার লেয়ার বিলো দ্য টেস্টা ইজ কল্ড দ্য টেগমেন। ঠিক আছে, তাহলে সিড কোডের ক্ষেত্রে এই সিড কোড হচ্ছে কি দুটো লেয়ারে ভাগ থাকে, একটা টেস্টা আর একটা টেগমেন। তো দেখতে পাচ্ছ যে টেস্টটা যেটা রয়েছে সেটা মেনলি হচ্ছে কি তোমার বলছে ইনার লেয়ার, এবং তার ভিতরে থাকছে দেখো টেগমেন, মানে সবচেয়ে বাইরে তাহলে থাকবে কি টেস্টটা আর ভেতরে থাকবে টেগমেন। ঠিক আছে, বুঝতে পেরেছো? টেগমেনটা ভেতরে থাকছে টেস্টার ভেতরে আর কি। তাহলে টেস্টা এবং টেগমেন নিয়েই এই সিড কোডটা তৈরি হচ্ছে। এবার দেখো তার মধ্যে কি থাকে। এর মধ্যে তোমরা জানো এই যে অংশটা দেখতে পাচ্ছ যেটা পার্পল ইয়েলো কালার, যেটাকে আমরা কি বলছি বীজপত্র বা কোটিলেডন। ঠিক আছে, কি থাকে না বীজপত্র বা কোটিলেডন থাকছে। এই বীজপত্র বা কোটিলেডনের ঠিক ইনার পোর্শনে একদম মাঝখানে দেখতে পাচ্ছ কি থাকছে না, একটা আমরা যেটাকে বলি এমব্রায়ো। ঠিক আছে, এমব্রায়ো থাকছে। তো দেখতে পাচ্ছ যে সিড কন্টেইনস এ স্মল ওপেনিং কল্ড মাইক্রোপাইল। মাইক্রোপাইলটা আমরা কোথায় বলছি না, একটা যে একটা সুন্দর ওপেনিং থাকবে, সেই ওপেনিংটাকে আমরা মাইক্রোপাইল বলছি, থ্রু হুইচ ওয়াটার এন্টার ইনটু দ্য সিড। ঠিক আছে, তাহলে সিডের মধ্যে একটা ছোট্ট তোমার হচ্ছে কি ওপেনিং থাকে যেটাকে আমরা মাইক্রোপাইল বলছি, যার মধ্য দিয়ে ওয়াটারটা এন্টার করছে। এবং ইনসাইড সিডের ভিতরে কি থাকছে দেখো, একটা এমব্রায়ো থাকছে, এবং সেই এমব্রায়োর ক্ষেত্রে দুটো পার্ট, একটা থাকে কোটিলেডন, একটা থাকে প্লুমনি। ঠিক আছে, মানে সরি তিনটে অংশ, কোটিলেডন, রেডিকেল এবং প্লুমনি। কোটিলেডনটা তো আমরা বললাম বীজপত্র, আর যেটা হচ্ছে কি তোমার এই রেডিকেল প্লুমনিটা কি কাকে বলে ভালো করে তোমরা লক্ষ্য করো। এই বীজেরই মধ্যে একটা লিফ লাইক যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ যেটাকে আমরা প্লুমুলি বলছি, আর যেটাকে তোমরা দেখতে পাচ্ছ রুট লাইক একটা স্ট্রাকচার যেটা খুবই ছোট, সেটাকে আমরা কি বলছি রেডিকেল। মানে এটাকে বাংলায় বলা হয় রেডিকেল মানে হচ্ছে ভ্রূণ মূল, আর প্লুমুলি মানে হচ্ছে কি ভ্রূণ মুকুল।
এটা যেহেতু তোমরা বোটানি নিয়ে পড়াশোনা করেছো, সবাই এই মরফোলজিটা তোমরা সবাই জানো, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তাহলে তাও তোমাদেরকে জিজ্ঞাসা করছি, তোমরা সবাই বুঝতে পারলে কিনা বলো। সিডের স্ট্রাকচার যেটা আমি বললাম সেটা বুঝতে পেরেছো? টেস্টা, স্টেগমেন, মাইক্রোপাইল, বা তোমার হচ্ছে কি কোটিলেডন, রেডিকেল, ফ্লুমুলি, এগুলো সব বুঝতে পারলে তোমরা একটু রেসপন্স করবে। বোঝা গেল? হ্যাঁ স্যার। চলো এবার আমরা দেখবো কি, এটা এর আগেও আমি বলেছি যে দেখতে পাচ্ছ যে এপিকোটাইল আর হাইপোকোটাইল, ঠিক আছে? তো একটা সিড যখন জার্মিনেট করে, সিড যখন হচ্ছে কি জার্মিনেশন হয়, ডিউরিং জার্মিনেশন আমরা কি দেখতে পাই, একটা সিডলিং তৈরি হবে। এই যে সিডলিংটা তৈরি হচ্ছে, তো সেই সিডলিং এর ক্ষেত্রে দেখো এই জায়গাটায় তোমরা দেখতে পাচ্ছ নিচে, এই জায়গাটা থেকে সয়েল তৈরি হচ্ছে, সেখানে রুট দেখতে পাচ্ছ। এবারে তারপরে দেখতে পাচ্ছ যে এই যে কোটিলেডন যেটা আমরা বলছিলাম, এই কোটিলেডনটা এখানে অবস্থান করছে। তো এই কোটিলেডন এবং রুটের মাঝখানে যে ডিস্টেন্স, সেটাকে আমরা কি বলছি না হাইপোকোটাইল আমরা বলছি। এবার তোমরা দেখতে পাচ্ছ যে কোটিলেডনের পরে লিপ তৈরি হচ্ছে। তাহলে ফার্স্ট লিপ যেখানে তৈরি হচ্ছে সেখান থেকে কোটিলেডনের মধ্যে যে ডিস্টেন্স, সেটাকে আমরা কি বলছি না এপিকোটাইল। ঠিক আছে, এপি মানে উপরে, হাইপো মানে নিচে। তাহলে দেখো, তাহলে ফার্স্ট লিপ এবং কোটিলেডনের মাঝখানে যে ডিস্টেন্স, সেটাকে আমরা বলছি এপিকোটাইল, এবং কোটিলেডন এবং রুটের মাঝখানে যে ডিস্টেন্স, সেটাকে আমরা বলছি হাইপোকোটাইল। ঠিক আছে, তাই এখানে বলছে দেখো যে হাইপোকোটাইল বলতে দ্য আপার পোর্শন অফ দ্য এক্সিস অফ দ্য সিডলিং অ্যাবাভ দ্য কোটিলেডন। ঠিক আছে, তাহলে এবং হাইপোকোটাইল কাকে বলছে না, দ্য পোর্শন অফ সিডলিং বিটুইন দ্য কোটিলেডন অ্যান্ড দ্য রেডিকেল। রেডিকেল মানে যে সয়েল, মানে সয়েলে যে রুট তৈরি হয়েছে। তাহলে সোজা কথায় তোমরা বুঝতে পারলে কোটিলেডন এবং রুটের মাঝখানের অংশটাকে আমরা বলছি হাইপোকোটাইল। ফার্স্ট লিফ তৈরি হওয়া থেকে কোটিলেডন পর্যন্ত যে ডিস্টেন্স, সেটাকে আমরা বলছি এপিকোটাইল। ক্লিয়ার? সবাই বুঝতে পারলে? বোঝা গেছে? হ্যাঁ স্যার। চলো এবার দেখো, এবার হচ্ছে জার্মিনেশন। ঠিক আছে, জার্মিনেশন, যেহেতু আমরা জার্মিনেশনটাই পড়ছি মেনলি, তো তার যেহেতু সিডে জার্মিনেশন আমরা পড়ছি, তো এই জন্য সিডের ক্ষেত্রে আমরা বেসিক টার্মিনোলজি গুলো জেনে নিলাম। এবার জার্মিনেশন হচ্ছে কি এমন একটা প্রসেস, ঠিক আছে, যেখানে কি হয় না, এই যে এমব্রায়ো দেখতে পাচ্ছ, যেটা সিডের ক্ষেত্রে যে এমব্রায়ো রয়েছে, সেটা কি হয় না অ্যাক্টিভেটেড হয় এবং গ্রো করা শুরু করে দেয়, দিয়ে সেখান থেকে একটা সিডলিং তৈরি হয়। ঠিক আছে, তাহলে সোজা কথায় সিড যখন জার্মিনেট করছে, সেখান থেকে আমরা সিডলিং যে তৈরি হচ্ছে, সেই প্রসেসটাকে আমরা জার্মিনেশন বলছি। কম বেশি তোমরা সবাই জানো, এই যে আমরা প্লুমুলি এবং রেডিকেলের কথা বলছিলাম। ঠিক আছে, তো সেই প্লুমুলি থেকে কি তৈরি হয়, তোমরা জানো যে এই প্লুমুলি থেকে টোটাল শুট সিস্টেমটা তৈরি হবে। আর এই রেডিকেল থেকে কি তৈরি হবে না রুট তৈরি হবে। ঠিক আছে, এই যে রেডিকেলের আর রুটের আর কিভাবে মনে রাখবে, প্লুমুলি থেকে শুট তৈরি হয়, আর হচ্ছে কি রেডিকেল থেকে রুট তৈরি হবে। তাহলে প্রসেস হচ্ছে কি, আমরা দেখলাম যে একটা সিড থেকে যখন একটা সিডলিং তৈরি হচ্ছে, বা একটা বীজ থেকে যে চারা গাছ তৈরি হচ্ছে, সেই প্রসেসটাকে আমরা কি বলছি, জার্মিনেশন বলছি। এবার এই জার্মিনেশনের ক্ষেত্রে দেখো প্রসেস আমরা দেখতে পাই কয়েকটা স্টেজে, তোমার হচ্ছে কি এটা হয়ে থাকে। তো এখানে দেখতে পাচ্ছ স্টেজ 1 এবং স্টেজ 2, সেই সঙ্গে স্টেজ 3। ঠিক আছে, যখন হয় তারপরে আমরা দেখতে পাই আলটিমেট, আমরা এই যে সিড থেকে দেখো স্টেজ 1, স্টেজ 2 এবং স্টেজ 3, এই তিনটে স্টেজের মাধ্যমে আলটিমেট ছিল কি সিড ছিল, হয়ে গেল কি সিডলিং তৈরি হয়ে গেল, সিডলিং তোমার তৈরি হয়ে যাচ্ছে। তাহলে তিনটে স্টেপের মাধ্যমে কিন্তু আমরা একটা সিডে জার্মিনেশন প্রসেসটা দেখতে পাচ্ছি। তো ফার্স্ট স্টেজে কি হয় না, প্রথমে যেটা আমরা দেখতে পাই যে জার্মিনেশন শুরু হওয়ার জন্য কি লাগবে, ওয়াটার কিন্তু সিডটাকে অ্যাবজর্ব করতে হবে। অ্যাবজর্ব করার পর কি হয় না, সেখানে দেখতে পাচ্ছ মোস্ট ডরমেন্ট সিড হ্যাভ 5 to 10% ময়েশ্চার কন্টেন্ট। ঠিক আছে, আমরা ডরমেন্সি পিরিয়ডটাও আজকে যেহেতু পড়বো, ঠিক আছে, তোমাদেরকে ছোট্ট করে একটু বলে দিই আগে যে প্রত্যেকটা সিডের মধ্যে একটা ডরমেন্সি পিরিয়ড থাকে। তো সেই ডরমেন্সি পিরিয়ড বলতে হচ্ছে কি সুপ্ত দশা। ঠিক আছে, তো যদি একটা ডরমেন্ট সিড হয়, তাহলে তার মধ্যে কিন্তু 5 থেকে 10% মতন ওয়াটার কন্টেন্ট কিন্তু থাকে। এবার দেখতে পাচ্ছ হোয়েন ওয়াটার আর হোয়েন কন্ডিশনস আর লাইট, ওয়াটার ইজ অ্যাবজর্বড ভেরি র্যাপিডলি। মানে সিডে যখন হচ্ছে কি দেখো লাইট পড়ছে, মানে তোমার হচ্ছে কি কন্ডিশন আর রাইট, মানে সঠিক যদি হচ্ছে কি তোমার রাইট কন্ডিশন যদি থাকে, ঠিক আছে, রাইট কন্ডিশন বলতে যেটা আমি বলছিলাম যে সেখানে লাইট থাকতে হবে, অক্সিজেন থাকতে হবে,
বা তোমার হচ্ছে ওয়াটার থাকতে হবে, ঠিক আছে। এই সমস্ত যে ফ্যাক্টর গুলো জার্মিনেশনের জন্য, যে রাইট কন্ডিশন যদি থাকে, তাহলে ওয়াটার কিন্তু র্যাপিডলিও কিন্তু অ্যাবজর্ব হবে। দেন কি হয় না, মোস্ট ওয়াটার ইজ অ্যাবজর্ব থ্রু দ্য মাইক্রোপাইল। মাইক্রোপাইল তোমাদেরকে আমি বলেছিলাম যে একটা সিডের মধ্যে একটা স্মল ওপেনিং থাকে বা একটা পোর থাকে, যেটাকে বলা হচ্ছে মাইক্রোপাইল। তার মধ্য দিয়ে কিন্তু ওয়াটার গুলো অ্যাবজর্ব হয়। দেন কি হয় না, এজ দে হাইড্রেট দে সোয়েল অ্যান্ড বিকাম টার্জিড অর রিজিড। কি হয় না, যখন হচ্ছে কি তোমার ওয়াটার গুলো ঢুকে যাচ্ছে বা হাইড্রেট হয়ে যাচ্ছে, তখন শীতটা কি হয় না, সোয়েল করে যায়, মানে স্ফীত হয়ে যায়। তারপর আমরা কি দেখতে পাই সেখানে না, এই ময়েশ্চার গুলো পরবর্তীকালে সেলুলার রেসপিরেশনটাকে ইনক্রিজ করে দেবে, ঠিক আছে। রেসপিরেশন হবে প্রত্যেকটা সেলের মধ্যে। আর এই রেসপিরেশন হওয়ার জন্য অবভিয়াসলি কিন্তু দেখো অক্সিজেন মাস্ট বি প্রেজেন্ট ইন দ্য সেলুলার রেসপিরেশন। হ্যাঁ, সেখানে কিন্তু অক্সিজেনের প্রেজেন্স কিন্তু দরকার পড়বে। তাহলে এটা হচ্ছে ফার্স্ট স্টেজ। ফার্স্ট স্টেজ আমরা কি দেখলাম, তাহলে প্রথমে দেখলাম আমরা প্রথমে ওয়াটারটাকে অ্যাবজর্ব করছে, ওয়াটারটাকে অ্যাবজর্ব করার পরে হচ্ছে কি আমরা দেখতে পেলাম যে সেখানে সেলুলার রেসপিরেশন সম্পন্ন হয় এবং অবভিয়াসলি সেখানে অক্সিজেনের উপস্থিতি দরকার পড়ে। তারপর স্টেজ টু। স্টেজ টু তে দেখতে পাচ্ছি যেহেতু সেলুলার রেসপিরেশন অ্যাক্টিভ হচ্ছে, তাহলে সেখানে মেটাবলিক যে সমস্ত পাথওয়ে গুলো সেগুলো শুরু হয়ে যাবে। যেমন দেখতে পাচ্ছ যে মেটাবলিক অ্যাক্টিভিটি, সুগার তোমার হচ্ছে কি শুরু করবে, প্রোটিন সিনথেসিস হবে, ঠিক আছে। তার সঙ্গে দেখতে পাচ্ছ জিব্বারেলিন স্টিমুলেট দ্য প্রোডাকশন অফ এনজাইম। জিব্বারেলিন হচ্ছে কি তোমার অ্যাক্টিভ হবে, সেই এনজাইম প্রোডাকশনটাকে শুরু করে দেবে। দ্য এনজাইম প্রোটিয়েজ ব্রেক্স ডাউন দ্য স্টোর এ প্রোটিনস ইনটু অ্যামাইনো অ্যাসিড। কোটিলেডনের মধ্যে কি থাকছে, খাদ্য থাকে। তো তার মধ্যে যে প্রোটিন থাকে, সেই প্রোটিনটা ভেঙে গিয়ে কি হবে না, তোমার অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে, অ্যামাইনো অ্যাসিডে। দেন কি হয় দেখো, দ্য সুগারস এন্ড অ্যামাইনো অ্যাসিডস আর directed towards the cell divisions, growth, differentiation sites at the root and shoot meristem or tips, ঠিক আছে। এই যে আমরা পড়ছিলাম না যে প্লুমুলি এবং রেডিকেল, সেখানে মেরিস্টেমেটিক টিস্যু অ্যাক্টিভ করবে এবং সেলের গ্রোথ, ডিভিশন এবং ডিফারেন্সিয়েশনটাকে শুরু করবে। এই যে ঘটনাগুলো যে স্টেজে হয়ে থাকে সেটাকে আমরা স্টেজ টু বলে থাকি। দেন কি হবে দেখো, স্টেজ থ্রি। এবার দেখো মেটাবলিক প্রসেস গুলো ইনক্রিজ পাবে। আলটিমেট দেখো তোমরা দেখতে পাচ্ছ সুয়েলিং, যে সুয়েলিং কন্ডিশনে রয়েছে সেলগুলো, কোজেস দ্য সিট কোট রাপচার, সিট কোটটা রাপচার হয়ে যাবে, ঠিক আছে। এবং প্রাইমারি রুট যেটা ও রেডিকেল ইমার্জ ডাউনওয়ার্ডস, রেডিকেল মানে যেটা রুট তৈরি হবে সেটা নিচের দিকে যাবে, আর স্টেম গ্রো করবে আপওয়ার্ডস এর দিকে, উপরের দিকে। দ্য শুট বিগিনস ম্যানুফ্যাকচারিং ফুড থ্রু ফটোসিনথেসিস। এবার যখন শুট তৈরি হয়ে যাবে, তোমরা জানো সেখানে প্লাস্টিক ডিফারেন্সিয়েশন হবে, ক্লোরোফিল সিনথেসিস হবে। তো অতএব সে কি করবে না, ফটোসিনথেসিস শুরু করে দেবে। আর রুট কি করছে দেখো, ওয়াটারটাকে এবং নিউট্রিয়েন্টটাকে সয়েল থেকে অ্যাবজর্ব করবে, ঠিক আছে। তো এই তিনটে স্টেপটাকে এখানে দেখো ডায়াগ্রামে বোঝানো হয়েছে। সিডটাকে আমরা দেখো আর কোথায় দিচ্ছি না, সয়েলে দিলাম। এই সিড কি করছে দেখো, ওয়াটার গুলো তোমার হচ্ছে কি অ্যাবজর্ব করবে। দেন দেখতে পাচ্ছ এখানে জার্মিনেশন শুরু হচ্ছে, রেডিকেলটা জাস্ট মাটিতে বেরিয়ে আসে, এখান থেকে নিউট্রিয়েন্ট এবং ওয়াটারটাকে অ্যাবজর্ব করবে। তারপর দেখতে পাচ্ছ যে হাইপোকটাইল তৈরি হচ্ছে, কোটিলেডনটা উপরের দিকে উঠে যাচ্ছে, দেন লিপ তৈরি হওয়া শুরু করে দিচ্ছে, ঠিক আছে। এই তিনটে স্টেপের মাধ্যমে কি হয়, একটা সিডের মধ্যে জার্মিনেশন প্রসেস আমরা দেখতে পাই। এবার দেখো জার্মিনেশনটাকে আমরা দেখতে পাই যে যেটা সেটা আহ, আমরা প্ল্যান্টের ক্ষেত্রে জার্মিনেশনটাকে দুটো ভাগে মেনলি ভাগ করি। একটা হচ্ছে এপিজিয়াল জার্মিনেশন, আর একটা হচ্ছে তোমার হাইপোজিয়াল জার্মিনেশন। ভালো করে দেখো। তো এই এপিজিয়াল মানে কি, আমি একটু আগেই বলেছিলাম এপি মানে উপরে। তো এপিজিয়াল মানে কি হয় দেখো, আমি ডায়াগ্রামটা তোমাদেরকে দেখালে তোমরা ভালো বুঝতে পারবে। তো দেখো একটা শীট দেওয়া হয়েছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ তো, আমি একটু বড় করে দিচ্ছিলাম। তো এই শীটটা দেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ যে রেডিকেলটা যেটা তৈরি হচ্ছে দেখো নিচের দিকে, ঠিক আছে, ডাউনওয়ার্ডস এর দিকে গ্রো হচ্ছে। এবং এই কোটিলেডনটা আস্তে আস্তে করে উপরের দিকে উঠছে থ্রু হাইপোকোটাইল, কারণ হাইপোকোটাইল তৈরি হওয়ার মানে কোটিলেডনটা উপরের দিকে উঠে আসছে। তাহলে যে সিড জার্মিনেশনে কোটিলেডনটা মাটিটাকে ভেদ করে দেখো উপরের দিকে উঠে আসে, সেই জার্মিনেশনকে আমরা কি বলি না, এপিজিয়াল জার্মিনেশন। তো দেখো এখানে তাই বলেছে যে এপিজিয়াল জার্মিনেশন বলতে আমরা কি বুঝি না, দিস টাইপস অফ জার্মিনেশনস দ্য hypocotyl elongates rapidly and arches upwards pulling the cotyledons which move above the soil, ঠিক আছে। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে হাইপোকোটাইল ইলঙ্গেট হয়, যার কারণে সেখানে একটা প্রেসার তৈরি করে এবং কোটিলেডনটা উপরের দিকে উঠে আসে, ঠিক আছে। তো এই ধরনের জার্মিনেশন আমরা কোথায় দেখতে পাই, যেমন দেখতে পাচ্ছ বিন, কটন, পাপাইয়া,
ঠিক আছে। তারপরে হচ্ছে কি তোমার গাউট, ক্যাস্টর, অনিয়ন, এই সমস্ত প্ল্যান্টের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, এপিজিয়াল জার্মিনেশন, মানে এদের কোটিলেডনটা মাটি থেকে উপরের দিকে উঠে আসে। এবার দেখো যাদের ক্ষেত্রে হাইপোজিয়াল জার্মিনেশন, ভালো করে লক্ষ্য করো, এই সিডটাকে আমরা দেখো মাটিতে দিয়েছি, দেওয়ার পরে দেখতে পাচ্ছ রুট তৈরি হচ্ছে, হ্যাঁ, এবং দেখো কোটিলেডন মানে যেখানে সিডটা যেখানে ছিল সেখানেই রয়েছে, কোনোভাবেই কোটিলেডন বা সিডটা উপরের দিকে উঠে আসছে না, শুধুমাত্র দেখো পুলুমুলি পার্টটা তোমার সয়েল থেকে উপরের দিকে উঠে আসছে। তাহলে যে জার্মিনেশনের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে কোটিলেডন বা সিড সেটা মাটিতেই অবস্থান করে, হ্যাঁ, এবং সেখান থেকে রুট তৈরি হচ্ছে এবং শুটটা উপরের দিকে উঠে আসে, সেই ধরনের জার্মিনেশনটাকে আমরা কি বলি, হাইপোজিয়াল জার্মিনেশন। এগুলো তোমরা জানো সবাই, বেসিক জিনিস। তো তাই হচ্ছে কি হাইপোজিয়াল জার্মিনেশন আমরা পি, ম্যাঙ্গো, মেজ, রাইস গ্রেন, ঠিক আছে, কখন গ্রাউন্ডনাট, এই সমস্ত প্লান্টের ক্ষেত্রে আমরা দেখতে পাই। বুঝতে পারলে, এখানে মেনলি হচ্ছে যে মেজ, রাইস বা হুইট, এই সমস্ত ক্ষেত্রে আমরা কি দেখি না হাইপোজিয়াল, কারণ এরা মনোকট বলে হচ্ছে কি এদের সিটটা দেখো নিচেই থাকে, উপরের দিকে হচ্ছে কি তোমার শুধুমাত্র যে প্লুমলি পার্টটা বা শুট পার্টটাই উপরের দিকে উঠে আসে। বোঝা গেছে? বুঝতে পারলে? বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। চলো এবার দেখো, এবার হচ্ছে কি তোমার কিছু কন্ডিশনস নেসেসারি ফর সিড জার্মিনেশন, মানে কিছু কিছু ফ্যাক্টর লাগবে যেগুলো সিড জার্মিনেশনটাকে ত্বরান্বিত করবে বা সিড জার্মিনেশনটাকে ওভারকাম করবে। তোমরা সবাই জানো, একটু আগেই আমরা বলছিলাম যে ওয়াটার লাগবে, আর কি লাগবে, অক্সিজেন লাগবে, নেক্সট কি লাগবে, টেম্পারেচার লাগবে, ঠিক আছে, এবং দেখো লাইট ও ডার্কনেস লাগতে পারে, কিছু কিছু সিডের ক্ষেত্রে লাইট লাগবে আর ডার্কনেসও কিছু লাগে। তো এইগুলো হচ্ছে কি তোমার তোমার হচ্ছে কি নেসেসারি ফ্যাক্টর বলতে পারো সিড জার্মিনেশনের ক্ষেত্রে। তো প্রত্যেকটা ফ্যাক্টর কিভাবে কাজ করে তোমরা দেখতে পাচ্ছ, যদি ওয়াটারের যদি আমরা রোল দেখি তাহলে এটা মেনলি কি দেখতে পাচ্ছ যে ইম্পর্টেন্ট রোল কিন্তু প্লে করে সিড জার্মিনেশনে। কেন না, দেখতে পেলে যে এই ওয়াটার বিশেষত কি করে হাইড্রেশন করে দিচ্ছে তোমার প্রোটোপ্লাজম গুলোকে, এবং সেখানে তোমরা দেখতে পেলে হাইড্রেশন হলে কি লাভ, সেখানে হচ্ছে কি তোমরা দেখতে পাচ্ছ যে অক্সিজেন সেখানে প্রবেশ করে তোমার হচ্ছে কি সেলুলার রেসপিরেশনটাকে শুরু করবে, সেলুলার রেসপিরেশন শুরু হলে এটিপি তৈরি হবে, তাই না? তো এই জন্য ওয়াটারটা কিন্তু খুবই দরকারি। এর পাশাপাশি আরো বলছে দেখো যে ইট হেল্পস দ্য রাপচারিং অফ দ্য সিড অ্যান্ড অলসো কনভার্ট দ্য ইনসলিবল ফুড ইনটু সলিবল, মানে ইনসলিবল যে ফুড ছিল তাকে ওয়াটার এই ইনসলিবল ফুডের সঙ্গে মিশে গিয়ে তাকে সলিবল ফর্ম তৈরি করে দেয়, যাতে করে দেখো এমব্রায়োতে ট্রান্সলোকেট হতে পারে ওই নিউট্রিয়েন্ট গুলো বা ফুড গুলো। অক্সিজেন কি করছে দেখো, এই যে তোমরা দেখতে পেলে যে সেলুলার রেসপিরেশনের জন্য অক্সিজেন লাগবে, অক্সিজেন লাগলে সেখানে মেটাবলিজমস হবে, মেটাবলিজমস হলে তাহলে অ্যারোবিক রেসপিরেশনের মাধ্যমে আলটিমেট এটিপি প্রডিউস হবে। টেম্পারেচার কি করে না, টেম্পারেচার মেনলি হচ্ছে কি তোমার জার্মিনেশনের ক্ষেত্রে 25 থেকে 30 ডিগ্রিটাকে অপটিমাম টেম্পারেচার মনে করা হয়, এবং এটা এই যে অপটিমাম টেম্পারেচার সব সিডের ক্ষেত্রে যে সমান তা নয়, এটা তোমরা দেখতে পাচ্ছ যে এটা কিন্তু সিড উপর ডিপেন্ড করে এই অপটিমাম টেম্পারেচার কিন্তু কম বেশি হতে পারে। তো সেক্ষেত্রে এখানে আমরা যেটা বলেছি দেখো, দেয়ার আর সাম সিডস হুইচ রিকোয়ার্স স্পেশাল রিকোয়ারমেন্ট আইদার লোয়ার অর হায়ার টেম্পারেচার বিটুইন 5 to 40 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা আমরা একটা জাস্ট বললাম স্ট্যান্ডার্ড ক্ষেত্রে, কিন্তু এটা ডিপেন্ড করছে বিভিন্ন সিডের মধ্যে, তো সেটা একটা রেঞ্জ যদি ধরা হয় 5 to 40 ডিগ্রি সেন্টিগ্রেডটা এর মধ্যেই হচ্ছে কি তোমার টেম্পারেচার কিন্তু দরকার পড়ে। লাইট কি কাজ করে দেখো বা ডার্কনেস, এটা বলছে দেখো দিস ক্যান বি অ্যান এনভায়রনমেন্টাল ট্রিগার, মেনি সিডস রিফিউজ টু জার্মিনেট আনটিল সানলাইট ফল অন দেম। ঠিক আছে, যতক্ষণ না পর্যন্ত সানলাইট পড়ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু জার্মিনেশন হবে না। এবং দেখতে পাচ্ছ দিস দ্য প্রসেস অফ সিড জার্মিনেশন আন্ডার ফেভারেবল কন্ডিশনস ট্রিগার সিড টু আন্ডারগো রিপিট এক্সপেনশন গ্রোথ অফ দ্য এমব্রায়ো। ঠিক আছে, মানে যখন হচ্ছে তোমার প্লুমুলিটা তৈরি হয়ে যাচ্ছে সেখানে কিন্তু তোমরা জানো যে ওই যে ফটোমরফোসিস হলে তোমরা সেখানে দেখতে পাবে যে প্লাস্টিড হচ্ছে কি সিনথেসিস হবে, অর্থাৎ ক্লোরোফিল হচ্ছে কি তৈরি হবে, যার কারণে সেখানে ফটোসিনথেসিস শুরু করবে। তো এই জন্য লাইট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা, এবার দেখো কিছু ফ্যাক্টরস রয়েছে যেগুলো এই সিড জার্মিনেশনটাকে এফেক্ট করতে পারে। তো সেটাকে আমরা দেখো কিছু এক্সটার্নাল ফ্যাক্টর রয়েছে, কিছু ইন্টারনাল ফ্যাক্টর রয়েছে। তো এক্সটার্নাল ফ্যাক্টর কি কি হতে পারে, যেমন দেখলে তোমরা ওয়াটার, টেম্পারেচার, অক্সিজেন। আর ইন্টারনাল ফ্যাক্টর কি রয়েছে দেখো, সিড ডরমেন্সি, যেটা আমরা আজকে পড়বো ভালো করে। ঠিক আছে, তো সিড ডরমেন্সি ব্যাপারটা তোমরা একটু যদি তোমরা জানো সেটা হচ্ছে কি নিশ্চয়ই বুঝতে পারছো যে সিড ডরমেন্সি বলতে কিছু কিছু সিডের ক্ষেত্রে যখন সিড তোমার হচ্ছে মেচিওর হয়, আফটার মেচুরেশন
সেই সিড কিন্তু একটা লং পিরিয়ড অফ টাইম, ঠিক আছে, সেটা কি করে না জার্মিনেশনটাকে হোল্ড করে রাখে। তো সেই যে হোল্ডিং পিরিয়ড বা জার্মিনেশন পিরিয়ডটাকে যে ওভারকাম করছে, সেই সেই ঘটনাটাকে আমরা কি বলি না সিড ডরমেন্সি পিরিয়ড। ঠিক আছে, এটা ডিপেন্ড করছে স্পিসিসের উপরে, কোন ধরনের স্পিসিস তার উপর ডিপেন্ড করছে। কিছু কিছু সিড দেখবে না তোমার মেচিওর হওয়ার সঙ্গে সঙ্গেই জার্মিনেট করে যায়, কিন্তু কিছু কিছু সিডের ক্ষেত্রে যাদের ডরমেন্সি পিরিয়ড থাকে তারা কিন্তু সরাসরি জার্মিনেশন হয় না, তারা কিন্তু ডরমেন্সি পিরিয়ডটাকে ওভার করলে তবে গিয়ে সে জার্মিনেশন যেতে পারবে। তো এই জন্য দেখো ডিউরিং সিড ডরমেন্সি কি ঘটনা ঘটে না সিড কোট হুইচ ইজ রেজিস্ট টু ওয়াটার অ্যান্ড গ্যাসেস। যখন একটা সিড ডরমেন্সি পিরিয়ডে থাকে তখন কি করে সে ওয়াটার কিংবা গ্যাসেস যাতে হচ্ছে কি পেনিট্রেট না করে সেটাকে রেজিস্ট করে রাখে। তার পাশাপাশি হচ্ছে কি গ্যাসেস এক্সচেঞ্জটাকে বন্ধ করে রাখে। এবং সিডটা দেখো সিডস উইথ তোমার হচ্ছে কি আনডেভেলপড ও ইমেচিওর এমব্রায়ো ডু নট জার্মিনেট, মানে তখন ওদের হচ্ছে এমব্রায়োটা হচ্ছে কি তোমার ফুললি মেচিওর হয় না, তো এই জন্য তারা হোল্ড করে রাখে, যখন মেচিওর হবে তারপরে সে জার্মিনেশনে যাবে। আচ্ছা, সার্টেন সিডস কন্টেইন প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরস হুইচ ইনহিবিট সিড জার্মিনেশন। কিছু কিছু প্ল্যান্টের ক্ষেত্রে যখন সিড মেচিওর হয় কিছু দেখতে পাচ্ছ যে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর তার মধ্যে চলে আসে, সে কি করছে না তোমার হচ্ছে সিড জার্মিনেশনটাকে ব্লক করে রাখছে বা ইনহিবিট করে রাখছে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে কি মনে রাখবে, এগুলো হচ্ছে এক্সটার্নাল ফ্যাক্টর সিড ডরমেন্সি পিরিয়ড, আর ইন্টারনাল ফ্যাক্টর। আর যেটা এক্সটার্নাল ফ্যাক্টর কি বললাম ওয়াটার, টেম্পারেচার কিংবা অক্সিজেন। এবার দেখো তাহলে আমরা যদি কোন একটা সিড ডরমেন্সি পিরিয়ডে থাকে, তাকে যদি আমরা চাই যে তোমার হচ্ছে কি ডরমেন্সি পিরিয়ডটাকে আমরা ব্রেক করে ওটাকে আমরা জার্মিনেট করব, তো তার জন্য কিছু মেথডস রয়েছে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ যেমন স্কেরিফিকেশন বা হট ওয়াটার ট্রিটমেন্ট, ঠিক আছে, স্ট্রাটিফিকেশন, এক্সপোজ টু হোয়াইট লাইট, বা তোমার দেখতে পাচ্ছ সোকিং ইন ওয়াটার, ঠিক আছে, মানে ওয়াটারের মধ্যে কিছুক্ষণ আমরা ভিজে রেখে দিলাম, সালফিউরিক অ্যাসিড ট্রিটমেন্ট, বা কিছু হচ্ছে কি তোমার কেমিক্যাল ট্রিটমেন্ট করতে পারি। ঠিক আছে, তাহলে এই প্রসেসগুলো সম্বন্ধে আমরা কিন্তু সি ডরমেন্সি যখন পড়বো সেখানে আরো ভালো করে আমরা পড়বো। জাস্ট তোমরা এখানে একটু মনে রাখো যে একটা সি ডরমেন্সি পিরিয়ডে থাকলে তাকে কিন্তু আমরা ওভারকাম করার জন্য এই প্রসেসগুলোকে আমরা ইউটিলাইজ করে থাকি। ঠিক আছে, স্কেরিফিকেশন, তারপর হচ্ছে কি তোমার হট ওয়াটার ট্রিটমেন্ট, স্ট্রাটিফিকেশন, এক্সপোজ টু দ্য হোয়াইট লাইট, সোকিং ইন ওয়াটার, সালফিউরিক অ্যাসিড ট্রিটমেন্ট কিংবা ট্রিটমেন্ট উইথ ডিফারেন্ট টাইপস অফ কেমিক্যালস। চলো এবার হচ্ছে কি যেহেতু আমরা সিডে জার্মিনেশন পড়ছি আমাদের একটু ভিভিপেরি সম্বন্ধে একটু সংক্ষেপে জানতে হবে। ভিভিপেরি কি জিনিস না ভিভিপেরি হচ্ছে তোমরা জানো যে হেলোফাইটস কিছু প্ল্যান্ট রয়েছে, কারা লবণাম্ব উদ্ভিদ হেলোফাইটস। তো এই হেলোফাইটস প্ল্যান্টস এর ক্ষেত্রে যে এনভায়রনমেন্টে তারা জন্মায় সেখানে তোমরা জানো যে হাই কনসেন্ট্রেশনের সল্ট থাকে। তো সেই সল্ট যদি থাকে, ঠিক আছে, তাহলে সিড যখন হচ্ছে কি তোমার হচ্ছে ফ্রুট থেকে ডেহিস্ট হয়ে মাটিতে পড়ছে, তাহলে সেই সল্ট ওয়াটারে সিড জার্মিনেশনটা কিন্তু কি হয় প্রিভেন্টেড হয়ে যায়, কারণ সল্টটা কিন্তু টক্সিক সাবস্টেন্স তোমরা জানো। এবারে সেই জন্য কি করে ওরা গাছে যখন ফ্রুটটা রয়েছে তার মধ্যে সিডকে তারা জার্মিনেট করে দেয়। তো সেই ধরনের প্ল্যান্টকে আমরা ভিভিপেরাস প্ল্যান্ট আমরা বলে থাকি, এবং তাদের জার্মিনেশনটাকে আমরা ভিভিপেরি জার্মিনেশনটা বলে থাকি। কি বলা বুঝতে পেরেছো? তো এই জন্য বলছে যে ভিভিপেরি মিনস জার্মিনেশন অফ দ্য সিড উইদিন দ্য ফ্রুট হোয়াইল স্টিল অ্যাটাচ টু দ্য মাদার প্ল্যান্ট, মানে মাদার প্ল্যান্টে ফ্রুটটা থাকাকালীন সিড তার মধ্যে জার্মিনেট করে যায়। এই ধরনের জার্মিনেশনটাকে আমরা ভিভিপেরি জার্মিনেশন বলি, এবং প্ল্যান্টটাকে আমরা কি বলি ভিভিপেরাস প্ল্যান্ট। যেমন তোমরা জানো যে হেলোপাইটস বললাম, মানে এই যেমন রাইজোফোরা, তারপর হচ্ছে তোমার তোমার হচ্ছে কি গুইনিরিয়া, এই সমস্ত প্ল্যান্ট ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ভিভিপেরি জার্মিনেশন হয়ে থাকে। এবারে সেক্ষেত্রে কি হয় না হোয়েন দ্য হাইপোকোটাইল গ্রো ভেরি হেভি দ্য ফ্রুট গেট ডিটাচ ফ্রম দ্য প্ল্যান্ট ফল ভার্টিক্যালি ডাউন দ্য রেডিকেল পেনিট্রেটস দ্য সয়েল বিলো দ্য সেলো ওয়াটার। ঠিক আছে, তারপর কি হয় না যখন হচ্ছে কি ফ্রুট থেকে সিডটা বেরিয়ে আসে অলরেডি তখন হাইপোকোটাইল তৈরি হয়ে গেছে। এবার কি করছে দেখো সেই মানে তোমার যে কোটিলেডনটাকে হচ্ছে কি দেখো জল থেকে কিন্তু বা সয়েল থেকে কিছুটা উপরের দিকে তৈরি করে দেয়, ফলে কিন্তু তাদের সেই নষ্ট হওয়া থেকে রক্ষা পেয়ে যাচ্ছে। তো এই ধরনের জার্মিনেশনটাকে আমরা ভিভিপেরি জার্মিনেশনটা বলে থাকি। বুঝতে পারলে? তো এই জন্য বলছে দেখো ইটস সুন ফর্ম এ রুট সিস্টেম হোয়াইল দ্য প্লুমুলি গ্রো সেফলি এবাভ দ্য ওয়াটার লেভেল। ঠিক আছে, রুট তৈরি হয়ে গেলে কি করবে, তাহলে প্লুমুলটা অলরেডি উপরের দিকে উঠে আসছে, তখন কিন্তু সে আর সল্ট কন্ডিশনটাকে ওভারকাম করে সে কিন্তু গ্রো হওয়া শুরু করে দেয়। এইভাবে ভিভিপেরি জার্মিনেশনটা আমরা দেখতে পাই।
ঠিক আছে? তাহলে আশা করি সবাই তোমরা বুঝতে পারলে। যদি সমস্যা কিছু থাকে তাহলে বলতে পারো। যদি কিছু সমস্যা থাকে বলতে পারো, না হলে আমরা কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করে আমরা সিট ডরমেন্সিতে চলে যাব। সমস্যা আছে কিছু? বলো। একটু রেসপন্স করো, একটু রেসপন্স করো তোমরা। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার ঠিক আছে। হ্যাঁ স্যার। চলো তাহলে আমরা এবারে হচ্ছে কি তাহলে কোশ্চেন অ্যান্সার কিছু প্র্যাকটিস করে নিই এখান থেকে। হুম। তো প্রথম কোশ্চেন যেটা রয়েছে, বেসিক কোশ্চেন, যে হোয়াট ইজ সিড জার্মিনেশন। তাহলে সিড জার্মিনেশন বলতে আমরা কি বুঝলাম, কি হবে? কোন অপশনটা হবে? অপশন বি। দেখতে পাচ্ছ তো? অপশন বি। গ্রোথ অফ দ্য সিড ইনটু স্যার অপশন বি। অপশন বি এরটা হবে। তাহলে সিড জার্মিনেশন বলতে হচ্ছে গ্রোথ অফ দ্য সিড ইনটু এ নিউ প্ল্যান্ট। ঠিক আছে, সিড থেকে নিউ প্ল্যান্ট তৈরি হওয়াটাকে আমরা সিড জার্মিনেশন বলছি। আচ্ছা, নেক্সট বলছি দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট রিকোয়ার্ড ফর সিড জার্মিনেশন। ঠিক আছে, কোনটা হচ্ছে কি সিড জার্মিনেশনের জন্য দরকার নয়? ওয়াটার, অক্সিজেন, সানলাইট, সুইটেবল টেম্পারেচার। তাহলে আমরা ওয়াটারটাও দেখলাম, অক্সিজেনটাও দেখলাম, আমরা হচ্ছে কি তোমার টেম্পারেচার দেখলাম, তাহলে সানলাইট হচ্ছে কি কোনোভাবেই দেখলাম না। তাহলে অপশন বি, সি এরটা হয়ে যাবে সঠিক উত্তর। চলো এবার বলছে ফার্স্ট স্ট্রাকচার টু ইমার্জ ফ্রম এ জার্মিনেটিং সিড ইজ ড্যাশ। প্রথমে দেখো একটা সিড যখন জার্মিনেট করে সেখান থেকে কোনটা ইমার্জ করে, কোনটা বেরিয়ে আসে? পুরুমুলি, কোটিলেডন, রেডিকেল নাকি হাইপোকোটাইল? কি হবে প্রথমে প্রিমুল। কোন? হুম, এতগুলো যে ছবি তোমরা দেখলে, আগে কোনটা বেরিয়ে আসে দেখো? স্যার র্যাডিক্যাল হবে। স্যার প্রথমে রেডিকেলই হবে। তাহলে প্রথমে রেডিকেল। রেডিকেলটা বেরিয়ে আসছে, তাই না? রেডিকেল। রেডিকেলটা বেরিয়ে আসে, তাহলে উত্তর হয়ে যাবে কি রেডিকেল। অপশন সি হয়ে মানেটা যাবে সঠিক গন্ডগোল। উত্তর। ঠিক আছে, এই তো আমি বললাম যে হচ্ছে কি তোমার একটা যখন সিড জার্মিনেট করে তখন কোন পার্টটা আগে বেরিয়ে আসে? ফার্স্ট স্ট্রাকচার টু ইমার্জ, ইমার্জ মানে হচ্ছে বেরিয়ে আসা, তাহলে সেটা হচ্ছে কি তোমার রেডিকেল। আচ্ছা, কোশ্চেন নাম্বার 4, হুইচ টাইপ অফ জার্মিনেশন occurs when the cotyledons remain below the soil? কোটিলেডন হচ্ছে দেখো রিমেইন বিলো দ্য সোয়েল। স্যার হাইপোজিয়াল জার্মিনেশন। এপি হলে হচ্ছে উপরে আসতো, তাহলে উত্তর হয়ে যাবে কি হাইপোজিয়াল জার্মিনেশনের ক্ষেত্রে কি হয়? হাইপোজিয়াল জার্মিনেশনের ক্ষেত্রে কোটিলেডনটা কিন্তু সয়েলে রিমেইন অবস্থায় থাকে, থেকে যায়। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 5, হুইচ প্ল্যান্ট হরমোন প্রমোট সিড জার্মিনেশন। কোন হরমোনটা দেখো সিড জার্মিনেশনটাকে প্রমোট করে? এটা সবাই তোমরা পারবে, তাই না? জিবের। জিববেরিলিন। জিববেরিলিন হচ্ছে কি সিড জার্মিনেশনটাকে প্রমোট করে। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি তোমার 6, হোয়াট ইজ দ্য মেন ফাংশন অফ কোটিলেডনস ডিউরিং জার্মিনেশন। কোটিলেডন তাহলে জার্মিনেশনের সময় কি রোল প্লে করে, কি কাজ করে? ওয়াটারটাকে অ্যাবজর্ব করে, নাকি প্রোটেক্ট দ্য এমব্রায়ো, নাকি প্রোভাইড স্টোর নিউট্রিয়েন্ট, নাকি ক্যারি আউট ফটোসিনথেসিস? স্যার কি সি হবে? একটা সি প্রোভাইড সি এরটা নিউট্রিয়েন্ট। মনে হচ্ছে। প্রোভাইড তাহলে কোটিলেডনের মধ্যে কি থাকে না, নিউট্রিয়েন্টটা স্টোর থাকে, অপশন সি হয়ে যাবে। চলো কোশ্চেন নাম্বার 7 কি বলছে দেখো, যে হোয়াট হ্যাপেন্স ইফ সিড ডু নট গেট এনাফ অক্সিজেন ডিউরিং জার্মিনেশন। যদি কোন একটা সিড প্রপার ভাবে হচ্ছে অক্সিজেন না পায় তাহলে কি ঘটবে? বলছে ফাস্টার জার্মিনেশন, নো এফেক্ট অন জার্মিনেশন, ইনহিবিটেড জার্মিনেশন, প্রডিউস লার্জ লার্জার প্ল্যান্টস। কি হবে? স্যার ইনহিবিটেড হবে কি? ইয়েস, ইনহিবিটেড জার্মিনেশন হয়ে যাবে, কারণ তোমরা দেখতে পাচ্ছ অক্সিজেন না থাকলে সেলুলার রেসপিরেশন ঘটবে না, সেলুলার রেসপিরেশন না ঘটলে এটিপি তৈরি হবে না, এটিপি তৈরি না হলে মেটাবলিক পাথওয়েগুলো চলবে না, না চললে আবার জার্মিনেশনটা ইনহিবিট হয়ে যাবে। তো এই জন্য যদি প্রপার ভাবে অক্সিজেনের তোমার হচ্ছে কি অ্যাভেলেবেল না থাকে তাহলে সেখানে কিন্তু ইনহিবিটেড জার্মিনেশন দেখতে পাবো আমরা। চলো কোশ্চেন নাম্বার 8, হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডিফাইন্স এপিজিয়াল জার্মিনেশন। এপিজিয়াল জার্মিনেশনটাকে আমরা কিভাবে ডিফাইন করব? cotyledons emerge above the soil.
একদম অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে এপিজেল এর ক্ষেত্রে কোটিলেডনটা সয়েল থেকে ইমার্জ করে যায়। চলো কোশ্চেন নাম্বার 9 কি বলছে দেখো, হুইচ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর ইজ দ্য মোস্ট ক্রিটিক্যাল ফর ব্রেকিং সিড ডরমেন্সি? ওয়াটার। একজন বলছে ওয়াটার, বাকিরা তোমরা একমত? তাহলে তোমরা দেখলে তো, তাই না? সবচেয়ে হচ্ছে কি ক্রিটিক্যাল লাগে ওয়াটার। স্টেজ ওয়ানে বা স্টেপ ওয়ানে আমরা কি দেখেছিলাম, যে প্রথমে কিন্তু ওয়াটারটাকে পেনিট্রেট হওয়া দরকার রয়েছে, তাই না? তারপর কি হয় না, তোমার ওই যে ইনসলিবল ফুড, যে ফুড পার্টিকেলস গুলো সলিবল হয়ে যায়। তাহলে ওয়াটার হচ্ছে কি তোমার মোস্ট ক্রিটিক্যাল ফর ব্রেকিং সিড ডরমেন্সি। আচ্ছা কোশ্চেন নাম্বার হচ্ছে 10, ইন হুইচ পার্ট অফ দ্য সিড ডাজ দ্য জার্মিনেশন বিগিন? endosperm radicle. হুম, বলছে ভালো করে প্রশ্নটা পড়ো। বলছে দেখো যে ইন হুইচ পার্ট অফ দ্য সিড ডাজ জার্মিনেশন বিগিন, প্রথমে কোথায় জার্মিনেশনটা শুরু হয়? একটু আগেই তো পড়েছিলে তোমরা, আগে হলো স্যার রেডিকেল, রেডিকেল রেডিকেল থেকে শুরু হবে। ঠিক আছে, রেডিকেল থেকেই শুরু হবে। ঠিক আছে, আজকে আর বেশি কোশ্চেন আমি রাখিনি ইচ্ছা করেই, তার কারণ হচ্ছে কি তোমাদের আরো একটা পোর্শন আমরা পড়তে হবে যেহেতু, তো এই জন্য হচ্ছে কি আমি 10টা মাত্র কোশ্চেন রেখেছি। ঠিক আছে, থিওরির সঙ্গে সামঞ্জস্য রেখে। ঠিক আছে, তাহলে আমরা আপাতত হচ্ছে কি সিড জার্মিনেশনটাকে কভার করলাম। এবার আমরা চলে আসবো কি সিড ডরমেন্সিতে। ঠিক আছে, চলো দেখো